তারেক রহমান ফিরতে চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস দেবে সরকার, জানান পররাষ্ট্র উপদেষ্টা। উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। হাসিনা ইস্যুতে আটকে থাকবে না ভারতের সাথে সম্পর্ক। চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন খালেদা জিয়া। উদ্বেগ উৎকণ্ঠায় নেতাকর্মীরা, সংকট কাটলেও শারীরিক অবস্থা অপরিবর্তিত জানালো বিএনপি। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশ যাওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি। বিএনপিকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগগুলো পরোয়ারের, আশ্বাসে নয় বাস্তবায়নের রাজনীতিতে বিশ্বাস করে জামাত, বললেন আমির। মাঠ প্রশাসন ও ইসির মধ্যে সমন্বয় জরুরি, ভোটের প্রস্তুতি নিতে আন্তঃমন্ত্রণালয় সভার, বললেন ইসি সচিব। প্রবাসী ভোটার অ্যাপস। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স, সেই সঙ্গে আমি জান্নাতুল কলিও আছি। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জানাবো বিস্তারিত খবর। 16 বছর পর খুলছে বিডিআর হত্যাকাণ্ডের রহস্যের জট। প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া তদন্ত প্রতিবেদন উঠে এসেছে চমকপ্রদ নানা তথ্য। রবিবার বিকেলে বিডিআর হত্যাযোগ্য তদন্ত কমিশনের অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে জমা দেয়া চূড়ান্ত প্রতিবেদন। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআরের সদর দপ্তরে 57 জন সেনা কর্মকর্তা নিহত হন। আর সেই সময়ে এই ঘটনায় পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল মুঈনুল আহমেদ সহ কয়েকজন সেনা কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। আর এই ঘটনায় 2 মামলায় বিডিআর সদস্যের সাজা হলেও নেপথ্যের নায়করা ধরাছোঁয়ার বাইরেই ছিলেন। আর এই রহস্য উদ্ঘাটন এবং দোষীদের চিহ্নিত করতেই এই তদন্ত কমিশন গঠন করা হয়। পিলখানায় নৃশংস হত্যাযজ্ঞের ঘটনা তদন্তে গঠিত তদন্ত স্বাধীন কমিশনের মেয়াদ শেষ হলো আজ। আর চূড়ান্ত প্রতিবেদনের বিষয়ে কিছুক্ষণ পরেই আলোচনা হবে। আর সেই বিষয়ে আমরা একটু বিস্তারিত তথ্য জানতে চাই। আমাদের সহকর্মী মাহমুদ হাসান আছেন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। হাসান, একটু জানাবেন তদন্ত প্রতিবেদনের বিষয়ে কি কি তথ্য আপনি জানতে পারলেন, একটু আমাদের যদি বিস্তারিত জানাতেন। যে ব্রিফিংটি হওয়ার কথা ছিল সেটা এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। যেটা আজকের জানার বিষয় ছিল সেটা হচ্ছে যে আজ রবিবার কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর যে তদন্ত প্রতিবেদন, অর্থাৎ জাতীয় তদন্ত কমিশনের যে চূড়ান্ত প্রতিবেদন, সেটি কিন্তু দাখিল করা হয়েছে। 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল পিলখানায়, অর্থাৎ বিডিআর হত্যাযজ্ঞ যেটা, সেখানে কিন্তু যে 57 সেনা কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছিল এবং এই নির্মমতার পেছনের গল্প এবং যারা এটাতে আসলে অপরাধী ঠিক তারা কিন্তু এই বিষয়টা আজকে তুলে ধরবেন বলে আমাদেরকে কিন্তু জানানো হয়েছে। এবং 2টি মামলার কথা আমরা শুরু থেকেই জানি, সে মামলার ব্যাপারেও কিন্তু চলমান ছিল। এবং তার পরবর্তীতে যে বিষয়টি হয়েছে যে আসলে যারা মূল হোতা, এই হত্যাযজ্ঞের পেছনের যারা নেতৃত্ব দিয়েছেন, ঠিক তাদের বিষয়ে কিন্তু এই তদন্ত প্রতিবেদন আজকে দাখিল করেছে তদন্ত কমিশন। একই সাথে তারা কিভাবে এখানে জড়িত ছিল, কিভাবে এখানে মদত দিয়েছে, সে বিষয়গুলো কিন্তু সেই তদন্ত প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। কিছুক্ষণ পরেই এখানে আনুষ্ঠানিকভাবে আলোচনা সভা শুরু হবে এবং আলোচনায় বিস্তারিত, অর্থাৎ জাতীয় তদন্ত কমিশন ঠিক কি কি প্রতিবেদনে উল্লেখ করেছে সে বিষয়টা আমরা জানাতে পারবো। তো কলি, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যেই ট্রাভেল পাস দিতে পারবে লন্ডনে বাংলাদেশ হাই কমিশন। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ডি-ক্যাব আয়োজিত সভায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই কথা বলেন। জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যাবর্তনের ব্যাপারে কোনো তথ্য নেই। আর শেখ হাসিনাকে ফেরত না দিলেও ভারতের সঙ্গে সম্পর্ক আটকে থাকবে না। দীর্ঘদিন ধরে লন্ডন থেকে দলের কার্যক্রম পরিচালনা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মা বেগম খালেদা জিয়া ঢাকায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে ফেসবুক পোস্টে তিনি জানান, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পেতে তারও তীব্র আকাঙ্ক্ষা রয়েছে। তবে দেশে ফেরার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়।
একদিন পরেই এই বিষয়ে প্রতিক্রিয়া জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে, কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই, উনি আসতে পারেন। কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের আয়োজনে ডিক্যাব টক সেমিনারে প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এদিকে ভারতে অবস্থানরত মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নিয়ে প্রত্যর্পণ শুরু হতে পারে বলে সম্প্রতি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে এ ধরনের কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই বলে জানান উপদেষ্টা। কথা বলেন শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতেও। আমরা জানি উনি সেখানে ভারতে আছেন, কিন্তু লিখিতভাবে কখনো আমাদেরকে সেটা জানানো হয়নি, এবং তাকে দিয়ে যে ওখান থেকে ফেরত আনা শুরু হবে এমনও কোনো তথ্য আমার কাছে নেই। যদি শেখ হাসিনাকে ফেরত না দেয়, আমার মনে হয় শুধুই একটি ইস্যুতে আমাদের সম্পর্ক আটকে থাকবে না। আমাদের তিস্তা পানি বলুন বা বর্ডার ক্লিনিক বন্ধ করা বলুন, এগুলোও তো পাশাপাশি থাকবে শেখ হাসিনা ফেরত দেওয়া না দেওয়ার উপর। ভারত বাংলাদেশের কর্ম সম্পর্ক দ্রুত স্বাভাবিক হবে বলেও আশাবাদী উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আমাদের প্রতিবেশীদের সাথে তো সব বিষয়ে যে আমরা সবসময় একমত হবো এমন কথা না। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, তাই বিদেশে যাওয়ার সিদ্ধান্ত এখনো হয়নি। ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে মেডিকেল বোর্ডের তথ্য বলছে যে চিকিৎসা দেয়া হচ্ছে তা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া। আর এদিকে দলের শত বারণ সত্ত্বেও প্রিয় নেত্রীর চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালের সামনে আজও ভিড় করছেন অসংখ্য নেতাকর্মী। কুষ্টিয়া থেকে বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছিলেন হাফেজ মঈনুদ্দিন। দেখা হলো না, তবু দূর থেকে তার এই প্রার্থনা। হাসপাতালে ভিড় না করতে দলের নিষেধাজ্ঞা আটকাতে পারেনি নেতাকর্মীদের এই আবেগ। ওনাকে যেন সুস্থ করে দিয়ে বাংলাদেশের মানুষের সেবক হয়ে আরেকবার যাতে ওনাকে সেবা করার তৌফিক দান করে। ঢোকাও আমাদের এই মুহূর্তে আসলে উচিত হবে না, এই জন্য দূর থেকে আমরা তার জন্য মোনাজাত করেছি, দোয়া করেছি। এই মুহূর্তে আমাদের দেশের যে পরিস্থিতি, এই অবস্থাতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একান্তই সুস্থ হওয়া খুবই জরুরি। 4 দিন ধরে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন খালেদা জিয়া। বাইরেও দীর্ঘ হচ্ছে নেতাকর্মীদের উদ্বেগ, উৎকণ্ঠা। বরফ কঠিন এই সময়টা কি করে পেরোয়? এই দিনেও বিএনপি ও সমমনা দলের নেতাকর্মীরা এসেছিলেন হাসপাতালে, খোঁজ খবর নিয়েছেন তার শারীরিক অবস্থার। জানান, বাংলাদেশের জন্য বেগম জিয়ার সুস্থ হয়ে ফেরাটা খুব প্রয়োজন। আজকে উনি অসুস্থ না হলে বুঝতাম না এদেশের মানুষ তাকে কতটুকু ভালোবাসে। তাকে বিহীন আমরা বাংলাদেশের নতুন গণতন্ত্রের অভিযাত্রায় আমরা ভাবতে পারি না। আপনারা সবাই সহযোগে বিভিন্ন জায়গায় মিলাদ মাহফিলের মাধ্যমে দেশনেত্রীর জন্য দোয়া করবেন। মা হাসপাতালের বিছানায় এমন সময় 5000 মাইল দূরে বসেও মায়ের সার্বিক অবস্থার খোঁজ খবর রাখছেন ছেলে তারেক রহমান। অবুঝ মনটাও যে দেশে পড়ে আছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের, এমনটাই জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশ যাওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি। তার মায়ের জন্য, আমাদের চেয়ারপারসনের জন্য তিনি উদ্বেগ, উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন। আমি যতটুকু জানি প্রতি মুহূর্তে দায়িত্বরত চিকিৎসকদের সাথে তিনি সবসময় কথা বলছেন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বেগম খালেদা জিয়া উদাহরণ বটে, যার নেই কোনো রাজনৈতিক আপোষ। দেশ ত্যাগের চেয়ে বেছে নিয়েছিলেন কারাবরণ। তার সুস্থতার জন্য যতটা দলের প্রার্থনা, হয়তো ততটাই মানুষের। রশাদ হাসান, নিউজ 24, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশের বিভিন্ন মসজিদ, মন্দির, প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে। রোববার বিকেলে যশোর শহরের ঈদগাহ ময়দানে দোয়া মাহফিল সহ বিএনপির বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনগুলোতে নেতাকর্মীরা অংশ নিয়েছেন। আর এর আগে নেতাকর্মীরা জামাতে আসরের নামাজ আদায় করেন।
পরে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং আখাউড়া উপজেলায় খালেদা জিয়ার রোগমুক্তি এবং দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়ার পাশাপাশি বিভিন্ন মাদ্রাসায় সাদকায়ে জারিয়া হিসেবে ছাগল বিতরণ করা হয়। একই সাথে খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় নরসিংদী, দিনাজপুর, বান্দরবান সহ দেশের বিভিন্ন জেলায়। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর আমরা একটু জানতে চাই। এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সহকর্মী শাহরিয়ার কবির যোগ দিচ্ছেন। শাহরিয়ার, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ তথ্য কি পেলেন একটু দর্শকদের জন্য জানাবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কিন্তু এই বসুন্ধরা এভারকেয়ার হসপিটালে তাকে ভর্তি করা হয় এবং করোনারি ইউনিটে তাকে কিন্তু দেশি বিদেশি চিকিৎসক সবাই মিলে কিন্তু তার চিকিৎসা প্রদান করে এবং তার যে শারীরিক পরিস্থিতির অবস্থার অবনতি বা উন্নতি কোনোটিও কিন্তু এখন আমরা বলতে পারছি না বা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এবং গতকালও কিন্তু তার যে বেগম জিয়ার যে কর্তব্যরত চিকিৎসক যিনি রয়েছেন ডক্টর জাহিদ, তিনিও কিন্তু বলেছেন যে অবস্থার সামান্য উন্নতি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু তার যে অবস্থা সেটা কিন্তু অপরিবর্তিত রয়েছে। একটু পরে হয়তো ডক্টর জাহিদ আবারও কিন্তু তিনি সংবাদ সম্মেলন করে হয়তো খালেদা জিয়ার যে স্বাস্থ্যের যে সর্বশেষ পরিস্থিতি সেটি হয়তো আমাদেরকে জানাবেন। করলে আপনাকে একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু এখন পর্যন্ত এখানে বিএনপির বিভিন্ন নেতাকর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি। যদি একটু দেখাতে চাই আপনাকে পেছনে পরিস্থিতিটি, আসলে বিএনপির পক্ষ থেকে দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু নেতাকর্মীরা এসে কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে সুস্থতা সেই সুস্থতা কামনা করছেন এবং দোয়া করছেন এবং এই শুধু এখানেই নয় বরঞ্চ দেশব্যাপী বিভিন্ন জায়গায় পাড়া মহল্লায় বিভিন্ন জেলায় মসজিদে কিন্তু বেগম খালেদা জিয়ার যে সুস্থতা কামনার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একটু আগেও আমি গুলশানে একটি দোয়া মাহফিলে ছিলাম, সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সেখানে ছিলেন। তিনিও কিন্তু যেমনটি জানাচ্ছিলেন যে বর্তমানে চেয়ারপারসনের যে শারীরিক যে অবস্থা সেটি অপরিবর্তিত রয়েছে, তবে আমরা জানতে পেরেছি যে তিনি তার যে কনসাস মাইন্ডের যে অবস্থা বা জ্ঞান সেটি কিন্তু ধীরে ধীরে উন্নতি হচ্ছে এমনকি আমরা জানতে পেরেছি। তো বলি এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে শাহরিয়ার। আশ্বাসের রাজনীতি নয়, বাস্তবায়নের রাজনীতিতে জামায়াত বিশ্বাসী বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীতে কমিউনিটি ক্লিনিকের সেবা কর্মীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এদিকে রাজশাহীতে ৮ দলের সমাবেশে দলটির সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেন, বিশেষ একটি দলকে সুবিধা দিতে ইচ্ছে মতো ডিসি এসপিদের বদলি করা হচ্ছে। রবিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এই জনসভার আয়োজক জামায়াত ইসলামী সহ ৮ দল। গেজেট সংশোধন করে হলেও জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন সহ ৫ দফা দাবি ফের তুলে ধরেন নেতারা। সমাবেশে জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, নির্বাচনে একটি বিশেষ দলকে সুবিধা দিতে ইচ্ছে মতো ডিসিএসপি বদলি করা হচ্ছে। একটি দলের গোপন ষড়যন্ত্রে অন্য কাউকে ক্ষমতা আনার জন্য ডিসিএসপি ইউনো ওসি ইচ্ছামতো বদলি করে প্রশাসনে আপনারা হাত দিয়ে প্রশাসনকে নষ্ট করে ফেলছেন। এই আদেশ পরিবর্তন করে নির্বাচন সুষ্ঠু করতে গেলে জাতীয় নির্বাচনের আগে আপনি গণভোটের তারিখ আবার ঘোষণা করুন। এদিকে রাজধানীর মহাখালীতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের ভূমিকা বিষয়ে আয়োজিত এক সেমিনারে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত আশ্বাস নয় বাস্তবায়নের রাজনীতিতে বিশ্বাসী। আশ্বাস দেওয়া আমাদের একটা অপসংস্কৃতিতে পরিণত হয়েছে। আমি আশ্বাসের রাজনীতিতে মোটেই বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি অ্যাকশনের রাজনীতিতে। আশ্বাস এবং ওয়াদা নয়, বরঞ্চ কাজের মাধ্যমে প্রধান হবে হোয়াট উই আর অর হোয়াট আই এম। জামায়াত প্রধান বলেন, ক্ষমতায় গেলে অথবা না যেতে পারলেও সারা দেশে ১০০ কমিউনিটি ক্লিনিকে সোলার প্যানেল স্থাপন করবে তার দল। বিভিন্ন পর্যায়ের তাফুইদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জানাবো জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো
দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়। নির্বাচন সুষ্ঠু করতে মাঠ প্রশাসন এবং ইসির মধ্যে সমন্বয় জরুরি বলে মন্তব্য করেছেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার সন্ধ্যায় রাজধানীর নির্বাচন কমিশন ভবনে ভোটের প্রস্তুতি নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে সব কথা বলেন তিনি। সচিব জানান 2026 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেটি বিশ্বের বৃহত্তম নির্বাচন হতে যাচ্ছে। যারা নির্বাচনের দায়িত্ব পালন করবেন তাদের কোনো প্রভাবশালীদের আতিথেয়তা গ্রহণ না করার নির্দেশ দিয়েছেন ইসি। গণভোট এবং নির্বাচনের বিষয়ে ভোটারদের সচেতন করতে সরকারি গণমাধ্যমকে ব্যাপক প্রচারণা করতে হবে, সেই সাথে বেসরকারি টেলিভিশনেও এ বিষয়ে প্রচারণার আহ্বান জানান এই সিনিয়র সচিব। প্রাথমিকভাবে যে পর্যালোচনা করা হয়েছে সেখানে আমরা দেখেছি যে দুটো আপনার স্টাম্পিং সেন্টার, যেটা গোপন কক্ষ আমরা বলি, সেরকম করলে আমাদের ভোট কেন্দ্র বাড়াতে হবে না। আমাদের অ্যাপ এ পর্যন্ত ডাউনলোড করেছেন 2,10,000 প্লাস এবং নিবন্ধন হয়েছে প্রায় 1 লক্ষ। ভোট সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো আছে আপনারা জানেন, এটা আমাদের মূলত সেন্টার অফ অ্যাট্রাকশন হচ্ছে তফসিল ঘোষণার পর থেকে। কাজে আমাদের মূলত মূল দায়িত্বটা আমরা এই তফসিল ঘোষণার পর থেকেই আর কি আরো বেশি বেগবান হবে। রাজনীতি এখন ব্যবসায়িক কর্মকাণ্ডে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। রবিবার নির্বাচন এবং গণভোটে চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক এই সেমিনারে এই মন্তব্য করেন তিনি। এ সময় সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন কেউ। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, গেল 3টি নির্বাচন ছিল জাতির জন্য একটি লজ্জাকর অধ্যায়। আমরা করেছি যেমন হলফনামা, সুজনের উদ্যোগী হলফনামার বিধান করা হয়েছে। এই হলফনামাগুলো যেন আরো পরিবর্তন করা এবং এগুলো যাচাই বাছাই করা হয়। যাচাই বাছাই যদি করা না হয় তাহলে এটা ওই যে সে আবারও যা হয়েছে অতীতে তাই হবে। খুলনার দায়রা জজ আদালতের সামনে দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে 2 যুবক নিহত হয়েছেন। দুপুরের দিকেই ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন ফজলে রাব্বি রাজন এবং মোহাম্মদ আসিফ। পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। আদালত চত্বরে এমন ঘটনায় পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজনরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এক মামলার হাজিরা দিতে রোববার সকালে খুলনা জেলা ও দায়রা আদালতে আসেন 5 জন। এদের মধ্যে 2 জনের জামিন মঞ্জুর করে আদালত, আর বাকি 3 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে 2 জন আদালত থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তদের হামলার শিকার হন। পরে গুরুতর আহত অবস্থায় 2 জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত 2 জনের বাড়ি খুলনার রূপসা উপজেলার বাগমারায়। কোটার সামনে যদি নিরাপত্তা আমাদের না থাকে আমরা ছেলেবেলে কিভাবে ছাড়বো? তাহলে দেশের আইন কানুন কেন হয়েছে? কেন কোর্ট জেলখানা হয়েছে? যে সেই জায়গায় যদি কোনো নিরাপত্তা না থাকে, পুলিশ কিছুই করেনি, আমরা কিছু জানি না, কি এই আল্লাহ জানে। জীবনের নিরাপত্তা নেই যে জায়গায়, সে জায়গায় কিছু হবে না। নিহত রাজনের স্বজনরা জানান, মাত্র 3 মাস আগেও রাজনকে গুলি করা হয়েছিল। সে সময় গুলিটি তার পায়ে লাগে। আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে বলে দাবি করছেন স্থানীয়রা। হাজিরা দিতে সকালবেলা এটা জানি, খরচপাতি দিয়ে দিয়েছি, হাজিরা দিয়ে সাথে সাথে চলে আসো। হাজিরা শুনলাম যে নামার সময় গুলি করেছে, দৌড় মারিছে, গুলি করেছে, এইটুকু জানি, আর কিছু জানি না। লোকজন যখন বেরিয়ে গেল তখন যাই দেখি যে 2 জন পড়ে আছে, গিলি টুলু বার হয়ে গেছেন, ঠিক আছে, কোপ সব ওই সে কোপের। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। তার হাজিরা ছিল, হাজিরা দেওয়ার পরে এখানে এসে তার ঘটনা ঘটেছে। আমরা এতটুকু প্রাথমিকভাবে জানতে পারছি, তবে তদন্ত করে আমরা বিস্তারিত জানতে পারব। এমন ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে উদ্বেগ জানান নগরবাসী। গত 1 বছরে খুলনা নগরীতে 41টির বেশি হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা যায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পিলখানায় নৃশংস হত্যাযজ্ঞের ঘটনা তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের মেয়াদ শেষ হলো আজ। চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার পর সংবাদ সম্মেলন চলছে। এই মুহূর্তে আমরা সরাসরি যাচ্ছি সেখানে। কেউ 5 ঘন্টা বলেছেন এবং সেগুলো আমরা ভিডিও করেছি, ট্রান্সক্রিপ্ট করেছি। একটা ট্রান্সক্রিপ্ট করার পরে দেখা গেল যে 30 পেজ, 40 পেজ, 50 পেজ, 80 পেজ এরকম হয়েছে। সেগুলোকে 3-4 পেজে নিয়ে এসে তাদের সিগনেচার নেওয়া এবং সাক্ষীদেরকে সন্তুষ্ট করা যে তারা যা বলেছেন সেই পয়েন্টগুলো সেখানে সন্নিবেশিত হয়েছে। এইভাবে করে আমরা অগ্রসর হয়ে আমরা শেষ পর্যন্ত কেন বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল, কারা জড়িত, কারা আলামত নষ্ট করেছে, এর স্বরূপ কী, প্রকৃতি কী, কেন এটা হলো,
তারা দায়ী, কিভাবে এটা প্রিভেন্ট করা যেত কি যেত না, কেন সেনাবাহিনী সামরিক পদক্ষেপ নিলেন না, কেন পলিটিক্যাল ডিসিশন হলো, এবং কিভাবে ষড়যন্ত্র দানা বেঁধেছিল তারা এর সঙ্গে জড়িত সামরিক বেসামরিক ব্যক্তিবর্গ, আমি এদের আদ্যপান্ত আমরা বের করতে সক্ষম হয়েছি। তো কাজেই আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, আজকে আমরা জানি কেন এই বিডিআর কার্নেজ হয়েছে। আমরা আজকে যে তদন্ত রিপোর্ট, আমরা চূড়ান্ত রিপোর্ট সাবমিট করলাম, এখানে আমরা সিকিউরিটি ক্লাসিফিকেশন আনক্লাস করেছি, মানে এটি কোনো সিকিউরিটি ক্লাসিফিকেশন আমরা দেইনি। কাজে সরকারের পক্ষে এটাকে ধরে রাখা সম্ভব হবে না। আপনারা জানতে চাইলে সরকারকে আপনারা বলেন যে আমরা এই তদন্তের প্রতিবেদনের বিষয়গুলো জানতে চাই, আপনারা সরকারের সঙ্গে যোগাযোগ করেন এবং এগুলো জেনে সারা জাতিকে আপনারা অবহিত করেন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়গুলো উপস্থাপন করলাম, এটা হলো আমরা কিভাবে অগ্রসর হয়েছি। সেখানে মিডিয়ার কী রোল ছিল, সেনাবাহিনীর কী রোল ছিল, অন্য বাহিনীগুলোর কী রোল ছিল, প্রশাসনের কী রোল ছিল, পুলিশের কী রোল ছিল, এগুলো সমস্ত আমরা সেখানে তুলে ধরেছি। তো কাজে আজকে আমি আপনাদের মধ্যে অনেক প্রশ্ন আছে, আমি জানি অনেকে ফেসবুকে আপনাদের মতো অনেকেই জানতে চান যে বিডিআর কার্নেজের রিপোর্টের ব্যাপারে কি, কেন এটা দেরি হচ্ছে। আজকে আপনারা আমাদেরকে প্রশ্ন করেন, আমাদের কমিশনের সদস্য আছেন, আমি আছি, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেব। আপনার প্রশ্ন। আওয়ামী সরকারের ভুল নীতির কারণে গত এক দশকে অর্থনীতির কাঠামোগত পরিবর্তন হলেও তৈরি হয়নি পর্যাপ্ত কর্মসংস্থান। রাজধানীতে বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিডের সেমিনারে এই কথা জানান অর্থনীতিবিদরা। সংস্থাটির গবেষণা বলছে গত 8 বছরে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা দ্বিগুণ হয়েছে। আর অর্থনীতিবিদরা বলেন, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা তৈরি করতে না পারলে এই সংকট মোকাবেলা করা আরো কঠিন হবে। দেশে গত 8 বছরে শিক্ষিত বেকারের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় দ্বিগুণ। 2017 সালের শ্রমশক্তি জরিপ অনুসারে ওই বছর স্নাতক ডিগ্রিধারী বেকার ছিল প্রায় 4 লাখের মতো। তবে 2024 সালের জরিপ অনুযায়ী বর্তমানে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 8,85,000-এ। এমন পরিস্থিতিতে তরুণ এবং শিক্ষিত বেকার দেশের অর্থনীতির বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এমন বাস্তবতায় বেকারত্ব কর্মসংস্থান পরিস্থিতি তুলে ধরে বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিড বলছে, বিগত সরকারের ভুল নীতির কারণে কর্মসংস্থান তৈরি হয়নি গত এক যুগেও। এক্ষেত্রে করণীয় প্রকাশ করে র্যাপিড। বাংলাদেশে আমরা অলরেডি ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসির ক্ষেত্রে খুবই প্রোটেকশনিস্ট, আমরা অনেক বেশি আমরা রক্ষণশীল। এরকম পলিসি নিয়ে তো আমরা গত 30 বছরে তেমন কোনো এমপ্লয়মেন্টের গ্রোথ তৈরি করতে পারি না। বক্তারা বলেন, দেশে বিদেশে চাকরির বাজারে টিকে থাকতে প্রয়োজন কর্মমুখী শিক্ষা ব্যবস্থা ও প্রযুক্তি জ্ঞান। এক্ষেত্রে দেশের শিক্ষার্থীরা পিছিয়ে আছে বলে মন্তব্য করেন বক্তারা। আমরা বলি যে গত 15 বছরে প্রাইভেট ইউনিভার্সিটি ব্যাঙের ছাতার মতো হয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটি ব্যাঙের ছাতার মতো হয়নি। ব্যাঙের ছাতার মতো হয়েছে আসলে এই কলেজগুলো, এবং দে আর নাথিং বাট বেকার তৈরির কারখানা। পলিসি মেকার এবং পলিসি ইমপ্লিমেন্টার কারো কেউ পলিসির দিকে তাকিয়ে স্ট্র্যাটেজি ঠিক করে না। তারা মনে করে পলিসি একটা গুড উইশ, এটা আছে খুব ভালো, অনেকে চাইছে আমরা করলাম, এখান থেকে সরে আসতে হবে। কর্মসংস্থান তৈরির পথে বেশ কিছু চ্যালেঞ্জের কথা তুলে ধরেন অর্থনীতিবিদরাও। বলেন, সুশাসনের অভাবে এখনো পিছিয়ে আছে কর্মজীবী নারীরা। 2016 to 2022 basically a new type of corrupt governance became institutionalized, যার ফলশ্রুতিতে employment elasticity and poverty elasticity of growth went down on the other side. যারা এন্টারপ্রেনিয়র, ফিমেল এন্টারপ্রেনিয়র তো বটেই, মেন এন্টারপ্রেনিয়ররা তারা বেশ কয়েকটা বিষয় বলছেন যে তারা নিজেরাই কাজ করছে, তাদের কিন্তু কোনো একটা ইনস্টিটিউশনাল সাপোর্ট নাই। দায় স্বীকার করে শ্রম কর্মসংস্থান সচিব ডক্টর মোহাম্মদ সানোয়ার জাহান ভূঁইয়া বলেন, সময় উপযোগী অনেক নীতি বাস্তবায়ন করতে পারেনি সরকার। স্কিল ডেভেলপমেন্ট পলিসি যখন করি, এমপ্লয়মেন্ট পলিসি যখন আমরা করি, আমরা কি হোলিস্টিক্যালি ইনভলভ হই সবাই? ইজ এ বিগ কোশ্চেন। এখানে আমাদের ফেলিওর আছে, রাষ্ট্রের ফেলিওর আছে, তাতে কোনো সন্দেহ নেই। সেমিনারে কর্মসংস্থান কেন্দ্রিক উন্নয়ন কৌশল, শিল্প বাণিজ্য বহুমুখীকরণ, প্রযুক্তিগত জ্ঞান এবং টেকসই শিল্পায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। স্কিল ম্যান পাওয়ার তৈরি করতে পেরেছি আমরা, পারি নাই কিন্তু। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা।
নানা নাটকীয়তা আর চমক দিয়ে চলছে বিপিএল এর দ্বাদশ আসরের নিলাম। ফ্র্যাঞ্চাইজিগুলোর কারাকারির কেন্দ্রবিন্দুতে ছিলেন ওপেনার মোহাম্মদ নাইম শেখ। ভিত্তিমূল্যের দ্বিগুণের বেশি দামে বিক্রি হয়ে নিলামে প্রথম ডাকে কোটিপতি বনে গেছেন বাঁহাতি এই ব্যাটার, আর তার ঠিকানা হয়েছে চট্টগ্রাম রয়্যালস। নিলামে বড় চমক দেখিয়েছেন রংপুর রাইডার্স। উত্তরের দলটি নিলাম টেবিল থেকে ৭০ লাখ টাকায় দলে ভিড়িয়েছে টি-20 অধিনায়ক লিটন দাসকে। তবে নিলামের প্রথম রাউন্ডে বড় অঘটনের জন্ম দিয়েছে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদকে অবিকৃত থাকা। আর এই ছিল সংবাদে। ধন্যবাদ সাথে থাকবার জন্য।